এবছরে প্রায় 293 জন মবের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। কিছু কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা তো অস্বীকার করছি না। আপনি নিজে, আমি আপনাকে ইনভাইট করব, যতগুলো মাজার অ্যাটাক হয়েছে কারা করেছে আমরা বলেছি আপনারা প্রোটেস্ট করতে পারেন, বাট আপনারা ভায়োলেন্স করেন। তারা তো আমাদের কথা শুনে নেয়। হাসিনার বাহিনীর একটা সময় ছিল যে সে ধরে ধরে আপনার এই হাঁটুতে গুলি করত, কত লোককে পঙ্গু করে ফেলেছে। ওনারা তো বোঝা উচিত ছিল আমরা একটা ট্রিকি একটা সময়ের মধ্যে যাচ্ছে, একটা টার্বুলেন্ট সময়ের মধ্যে যাচ্ছে। তার মানে কি রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করছে? আমি মনে করি অনেক ক্ষেত্রে তারা ফেল করেছে। আপনি ভাবতেছেন গভর্নমেন্ট এই কাজটা করে না কেন? একটা সরকার ইচ্ছা করলেও অনেক কিছু পারে না, তারও হাত পা অনেক ক্ষেত্রে বাধা হয়ে যায়। ওসমান হাদি তো আমাদের সবারই হৃদয়ে স্থান করে দিয়েছেন। উনি জুলাইকে ধারণ করতেন, জান দিব জুলাই দেব না। একটা সরকারের যতটুক চেষ্টা করা যায় এটা নিয়ে আমি বলতে পারি যে চিফ অ্যাডভাইজার কয়েক দফা মিটিং করেছেন, সবাইকে ডেকে এনে সর্বোচ্চ স্ট্রেংথটা নিয়োগ করে এটা ইনভেস্টিগেট করতে বলেছেন। কি হলো, কারা এইটা পিছনের থেকে এটা কলকাঠি নাড়লো। তো মানুষের যেটা চাওয়া সে অনুযায়ী অনেক কেসে আমরা পূরণ করতে পারছি, আবার অনেক ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় আমাদের শর্টকামিংস থেকে যাচ্ছে। তো ওইটা দেখে মানুষজন অনেক সময় অনেক রেগে যাচ্ছেন, অনেক সময় ক্রিটিসাইজ করছেন। তো তখন আর আমাদের যে ভালো দিকটা তখন আর তার চোখে পড়ছে না। এই রাষ্ট্রযন্ত্রের চোখ ফাঁকি দিয়ে এই এত বড় কিলার একদিনের মধ্যে কিভাবে দেশের বাইরে চলে গেল, এই ব্যাপারে কি সরকার কোনো? আমাদের আনফর্চুনেটলি আমাদের দেশটা তো ছোট, আর বর্ডারটা তো অনেক বড়। পৃথিবীর এরকম বর্ডার পৃথিবীর 4th লার্জেস্ট বর্ডার দুইটা দেশের মধ্যে। তার মধ্যে কিছু কিছু বেশ জায়গায় কাঁটাতারের বেড়া আছে, আবার কিছু কিছু জায়গায় তো নদী, কিছু কিছু জায়গায় জঙ্গল। আর আমার তো সত্যিকার অর্থে বর্ডার গার্ড আছে কত 40-50 হাজার। আসলে এই সময়ের মধ্যে আপনার অসমাপ্ত কোনো কাজ রয়ে গেছে বলে মনে করেন কিনা? যদি থাকে সেটা কি আসলে? না, আমাদের অসমাপ্ত কোনো কাজই নেই। আমাদের একটাই অসমাপ্ত কাজ, আমাদের ইলেকশনটা করতে হবে। সচিব হিসেবে যে দায়িত্ব পালন করেছেন, এটা প্রায় 1.5 বছরের মতো সময় অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে আসলে আপনি বিভিন্ন সময় অনেক জনের কাছে নন্দিত হয়েছেন, আবার নিন্দিতও হয়েছেন বিভিন্ন সময়। এই দুইটা দিক আপনি আসলে নিজে কিভাবে মূল্যায়ন করবেন? আমার এখানে তো আমি নিজের মূল্যায়ন করার কিছু না। এখানে আমি আমার যে কাজটা আমি এটা ভালোমতো করতে পারলাম। আমার কাজটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট যে ডিসিশনগুলো নেবেন, চিফ অ্যাডভাইজার যে মিটিংগুলো করবেন, যে ডিসিশনগুলো নেবেন, মেজর যেগুলো রিফর্ম নেওয়া হচ্ছে সেটা মানুষকে জানানো। এই বিষয়ে ওনাদের অনেক সময় পলিটিক্যাল ডিসিশন নেন, সেটা আমাকে জানাতে হয়। অনেক সময় ওনার এক্সিকিউটিভ কিছু ডিসিশন নেন, সেটা আমাকে জানাতে হয়। এটা আমরা যেটা ছিল না যে আগে প্রেস সচিবরা এই কাজটা করতেনই না, এখন আমি যেটা করতেছি আমরা রিলিজিয়াসলি এই কাজটা করি। প্রতি সপ্তাহে 2-3 বার, কোনোভাবে 4-5টাও আমরা প্রেস কনফারেন্স করে মানুষকে আমরা জানাই যে আমরা এই গভর্নমেন্ট কী করছে। আমরা মনে করি আমরা একটা পিপলসের গভর্নমেন্ট, একটা রেভলিউশনের গভর্নমেন্ট। তো এইটা আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে যে সবাইকে জানানো। পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে হয় কি, পলিটিক্যাল পার্টির মধ্যে তো অনেক লেয়ার থাকে, ওদের জেনারেল সেক্রেটারি থাকে, ওদের অনেকগুলো মিনিস্টার থাকে, তারা ভোকাল থাকেন, পার্টির লিডারও ভোকাল থাকেন। ফলে ওদের কথাগুলো কিন্তু সামহাও মানুষের কাছে পৌঁছায়, অনেকভাবে পৌঁছায়। তো এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, ইন্টারিম গভর্নমেন্ট এই সেন্সে পলিটিক্যাল না। তারা যারা এসছেন বেশিরভাগই টেকনোক্র্যাট, একাডেমিশিয়ান, ফর্মার ব্যুরোক্র্যাট, ফর্মার মিলিটারি অফিসার, এরা এসছেন। তাদের পক্ষে অনেক ক্ষেত্রে মিডিয়াকে সেভাবে ওনারা হ্যান্ডেল করেও আসেন না, মিডিয়াকে ফেস করে সেভাবে আসে না। ফলে অনেকে এই কাজগুলো একটু হেজিটেন্স ফিল করেন। তা এই কাজটা এই জন্য আমাদের কাজগুলো আমরা প্রতিদিন প্রায় সপ্তাহে 3-4 দিন আমরা জানি। অনেক সময় আমরা ফেসবুকে আপনারা দেখেছেন আমাদের চিফ অ্যাডভাইজারের পেজটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পেজ, সবচাইতে। এখানে এমন কেউ নাই যে ভিজিট করে না। এটার যে মেম্বারশিপ আপনি যদি দেখেন এবং নাম্বার অফ ভিজিটর দেখেন, গত 16-17 মাসে এর চেয়ে বেশি ভিজিটর বাংলাদেশে কোথাও আসে না। আমরা এত ইনফরমেশন দিই, আমরা এমন কোনো ঘটনা, আমরা চাইছি যে খুব স্বচ্ছ থাকতে মানুষের কাছে আমরা কি করছি। আমাদের যদি অ্যাকমপ্লিশমেন্ট থাকে সেটাও আপনারা জানবেন, আমাদের ফেলিউর থাকলে সেটা তো আপনারা জানছেনই, অনেকে ক্রিটিসাইজও করছেন, আমরা মানাও করছি না। আপনারা ইউ হ্যাভ এভরি রাইট টু ক্রিটিসাইজ আস। হ্যাঁ, সরকারের অবস্থান জানাতে গিয়ে অনেক সময় খোলামেলা আলোচনা করেছেন, অনেক সময় তির্যক মন্তব্য করেছেন কোনো ক্ষেত্রে। এই ব্যাপারে আসলে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে কিনা বলে আপনি মনে করেন? নিরাপত্তা ঝুঁকি তো যারা জুলাই আন্দোলন করেছে তাদের নিরাপত্তা ঝুঁকি ছিল না, তাদের তো আরও বেশি নিরাপত্তা
ঝুঁকি ছিল। শহীদ আনাস যে চিঠি লেখে, মাকে চিঠি লেখে যে আন্দোলনে গেলেন এবং সেখানে শহীদ হলেন, তারও উনিও তো জানতেন যে তার নিরাপত্তা ঝুঁকি। আমি তো তাও 56 বছর বয়স, তার তো বয়স 13-14 15 হবে বা 16-17 হবে, এরকম অনেক। তাদের যদি ঝুঁকি, তারা যদি ঝুঁকিকে ইগনোর করতে পারে, জব কী হবে? তারা আমারটা এর চেয়ে আরও কম ঝুঁকি, আমার এখানে কোনো ঝুঁকিই নেই। আপনি এরা যেভাবে শহীদ হয়েছে, একটা মেয়ে নাফিসার কথা চিন্তা করেন, ফায়াজের কথা চিন্তা করেন, এরা তো কেউ পলিটিক্যালি অ্যাক্টিভিস্ট না, এরা জাতির প্রয়োজনে, জাতির ডাকে সাড়া দিয়ে তারা জুলাই আন্দোলনে নেমেছে। এবং তারা ভালো মতো জানে যেভাবে হাসিনার পুলিশ, হাসিনার সিকিউরিটি ফোর্সেস এবং হাসিনার পার্টি অ্যাক্টিভিস্টরা যেভাবে মানুষকে খুন করছে, তারাও শহীদ হতে পারে, তারা এটা কিন্তু জানতেন। কিন্তু তারা কি পিছপা হয়েছেন? তারা তো ঠিকই তাদের কাজটা করেছেন, দেশকে এক ধরনের নতুন স্বাধীনতা এনে দিয়েছেন, নতুন বাংলাদেশ দিয়ে গেছেন। তা আমার জবটা আর কি, আমরা তাদের যে জবটা তারা করেছেন, তারা আত্মত্যাগের মাধ্যমে, শহীদ হওয়ার মাধ্যমে তারা যে কাজটা করেছেন, আমরা সেই কাজটার এক্সটেনশন করি, এর বাইরে কিছু না। এতে কিছু ঝুঁকি আছে, তো সো হোয়াট, মেরে ফেলবে কি? আর ওরা তো 836 জনকে আমাদের লিস্টেডই আছে। আরও যদি আপনি দেখেন এইভাবে তো আরও বাড়ছে, ইউএনের হিসাবে তো আরও অনেক বেশি, ঠিক না? কতজনকে ওরা, এবং কত লোক গুম হয়েছে, কত লোক শহীদ হয়েছেন পুরো 15.5 বছরে, কত লোকের একটা এই হিউম্যান রাইটস ওয়াচ, পৃথিবীর সবচেয়ে নাম করা ইন্টারন্যাশনাল অধিকার সংক্রান্ত গ্রুপ, তারা একটা রিপোর্টই করেছে, আপনি দেখবেন যে অনেক বিশাল একটা রিপোর্ট, আপনি ডাউনলোড করে পড়তে পারেন। ক্যাপিং, হাসিনার বাহিনীর একটা সময় ছিল যে সে ধরে ধরে আপনার এই হাঁটুতে গুলি করতো, কত লোককে পঙ্গু করে ফেলেছে। তো সেই তুলনায় আমাদের ঝুঁকি কিছুই না। আমাদের সবার ঝুঁকি আছে, দেশ হিসেবে আমাদের সবার ঝুঁকি আছে, বাট সত্য বলতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এবং দেশকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে নিয়ে যেতে হবে, যাতে সুন্দর একটা ইলেকশন হয় এই 12ই ফেব্রুয়ারিতে, এবং যাতে স্মুথ একটা হ্যান্ড ওভার অফ পাওয়ার হয়। আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনি দেশের জাতীয় এবং আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে কাজ করেছেন, একভাবে সাংবাদিক হিসেবে দেশকে দেখেছেন এবং এখন সরকারের একটি অংশ হিসেবে দেশকে দেখছেন, এই দুই জায়গার কাজের তফাৎটা যদি আমাদের একটু জানান। আমাদের সাংবাদিকদের সরকার কিভাবে কাজ করে, যদিও ওরা মনে করেন যে অনেক কিছু জানেন, অনেক ক্ষেত্রে আসলে তাদের এই সরকার কিভাবে কাজ করে এই বিষয়ে তাদের, আমি বলবো যে অনেক ক্ষেত্রেই শর্টকামিংস আছে জানার মধ্যে। ওরা অনেক ধরনের ভাবেন যে সরকার অনেক কিছুই পারে, একটা সরকার ইচ্ছা করলেও অনেক কিছু পারে না, তারও হাত পা অনেক ক্ষেত্রে বাধা হয়ে যায়। তো আমাদের সাংবাদিকরা খুব ভালো জার্নালিজমই করেন, কিন্তু অনেক ক্ষেত্রে আবার একটা হচ্ছে যে তারা যেহেতু আমাদের দেশে জার্নালিজম মানে ডিফর্মেশন ল বা এগুলো লর মাধ্যমে চেক অ্যান্ড ব্যালেন্সে কিছুটা সমস্যা আছে, চেক অ্যান্ড ব্যালেন্সটা দরকার। আমি একজনের নামে সমানে মিথ্যা কথা লিখে ফেলছি এবং সেক্ষেত্রে আমি মানে স্বীকারও করছি না যে আমি এটা মিথ্যা লিখেছি, আমি সরিও বলছি না। এইটা কিন্তু বিদেশে আপনি পাবেন না। বিদেশে ওদের একদম ফুল, যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে, তারা ভালো এনজয় করেন ফ্রিডম। আবার ওরা এটাও জানেন ভুল রিপোর্ট করলে তাকে ফাইন দিতে হবে, তার নিউজ পেপারকে ফাইন দিতে হবে, তাকে ফাইন দিতে হবে, অনেক ধরনের হ্যাসেলে উনি ফেস করতে পারেন। আমাদের এখানে কি আছে দেখেছেন যে আপনি একটা ভুল রিপোর্ট করেছেন, এই জন্য আপনার ইয়ে হচ্ছে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে মালিকরা যদি খুব প্রেশারে পড়ে ওই ছেলে চাকরি চলে যায়, ওটাও তো অন্যায়, কারো চাকরি যাওয়া উচিত না। আমাদের এইটা একটা সিস্টেমের মধ্যে আসা উচিত। আপনি যদি ভুল রিপোর্ট করেন, কারো এগেনস্টে ইচ্ছাকৃতভাবে মিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশন ছড়ান, তাহলে সেক্ষেত্রে সত্যি কথা, এবং আপনি আমাদের মাইনরিটি ভাই বোনদের নামে যদি হেট ছড়ান, হ্যাঁ, কোনো প্রতিষ্ঠানকে আপনি অ্যাটাক করার জন্য ভায়োলেন্স ইনস্টিগেট করেন, অবশ্যই আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে। এই জায়গাগুলো নিয়ে আমাদের ডিবেটটা প্রয়োজন, এটা আমি মনে করি। একটা কথা বললেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক সময় সরকারেরও অনেক সময় হাত পা বাঁধা থাকে বা একটা সীমাবদ্ধতার কথা বলেছে, এই সীমাবদ্ধতা ঠিক কোন জায়গায় এটা থাকে, আপনি একটু যদি একটু আরও ইন্ডিভিজুয়াল বলতে পারেন, স্পেসিফিক বলতেন। অনেক ক্ষেত্রে আছে না, যেমন ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রেই ইচ্ছা করলেই তো আপনি চাচ্ছেন যে তারা যেই পরিমাণ রিয়্যাক্ট করুক সেইভাবে অনেক সময় পারা হয়ে ওঠে না, এটা আছে। প্লাস হচ্ছে গভর্নমেন্ট অনেক
কিছুই করতে পারে না, তার প্রত্যেকটা আপনি ভাবতেছেন গভর্নমেন্ট এই কাজটা করে না কেন, ঠিক আছে, এটা করলে তো এই লাভটা হতো, কিন্তু ওইটা যখন গভর্নমেন্ট যখন চিন্তা করে সে তো ওই ডিসিশনের কারা কারা ইম্প্যাক্টেড হবেন এরকম 30টা গ্রুপের সাথে তার চিন্তা করতে হয়, সবারটাই তার মাথায় থাকে। তো ফলে গভর্নমেন্টেরও অনেকে, যেমন ধরেন আপনি অনেকে বলেন যে বাংলাদেশে সিগারেট বন্ধ করে দেয় না কেন, সিগারেট তো জনস্বাস্থ্যে খুব স্বাস্থ্যহানিকর, 1,30,000 লোক দেশে প্রতি বছর মারা যায় সিগারেট জনিত রোগের কারণে, ক্যান্সার হয়, আলসার হয়, অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু গভর্নমেন্ট এটা এককভাবে পারে না কেন? পারে না হচ্ছে এখানে অনেক ফ্রিডমের ইস্যু আছে, এখানে ট্যাক্সের ইস্যু আছে। আমি এইখান থেকে আমি 30, 40, 50, 40,000 কোটি টাকা ট্যাক্স পাচ্ছি, আর আমার ট্যাক্স ওই টাকা দিয়ে আবার আমার অন্যান্য বেতন দিতে হয়, অনেক জায়গায় যেতে। তো আপনি একটা ভাবতেছেন গভর্নমেন্ট এটা করে না কেন? গভর্নমেন্ট তো অনেক কিছু চিন্তা করে, এটাই। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে ডয়েচে ভেলের এক প্রতিবেদনে আশাকের বরাদ্দে বলেছে যে গত 24-25 এই যে বছর যেটা গেল, এই বছরে প্রায় 293 জন মবের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে বা নিহত হয়েছে। এই ব্যাপারটাকে আসলে কিছু কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা তো অস্বীকার করছি না। আপনাদের একটা বুঝতে হবে যে দেশে একটা পরিবর্তিত পরিস্থিতিতে, একটা পোস্ট জুলাই একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে অনেক ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে এটাকে পুরো সোসাইটি হিসাবে আমাদের এটাকে আসলে ফেস করা উচিত ছিল, তো অনেকে তো ওই রেসপন্সিবিলিটি আর শো করেন না, ফলে পুরো দায়িত্বটা গভর্নমেন্টের উপর হয়ে গেছে। হ্যাঁ, মব ভায়োলেন্স হচ্ছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু কথা হচ্ছে এটা নিয়ে আবার অনেক বেশি। মব ভায়োলেন্স কি বাংলাদেশে আর ছিল না? অবশ্যই মানে সব বছরেই ছিল। স্কুলের সামনে আপনার মনে আছে একটা মহিলাকে পিটিয়ে মেরে ফেললো, ঠিক না? তো মব ভায়োলেন্স তো সব সময় ছিল, কিন্তু এখন এটা বাড়ার কারণ তো অনেকগুলো। আপনি দেখেছেন পোস্ট জুলাইয়ে মানুষের অনেক ধরনের এক্সপেকটেশন হয়েছে, অনেকে ভাবেন যে তারা যেই বিচারটা চাচ্ছেন সেই বিচারটা নিজের হাতে নিতে চাচ্ছেন, সরকার খুব দ্রুত বিচারের চিন্তা ভাবনা করছেন, এগুলো হচ্ছে। এটা নিয়ে আমাদের সোসাইটি, আমাদের পলিটিক্যাল পার্টি সবাই এটা নিয়ে বসা উচিত ছিল। আনফর্চুনেটলি সবাই দায়িত্বটা গভর্নমেন্টের উপর ছেড়ে দিয়ে বসে আছেন। হ্যাঁ, যেমন ধরেন মাজারে অ্যাটাক হচ্ছে, মাজারে অ্যাটাকে আপনি ভালো মতো ইনভেস্টিগেট করেন, বা আপনি ধরেন গোয়ালন্দে যে অ্যাটাক হলো ওখানে কারা কারা অ্যাটাক করছে, যা দেখবেন যে অনেকগুলো পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্ট আছে। পলিটিক্যাল পার্টি আমরা ওদের সাথে 6-7 দফা মিটিং করেছি, আমরা বলেছি আপনারা প্রোটেস্ট করতে পারেন বাট আপনারা ভায়োলেন্স করেন না। তারা তো আমাদের কথা শুনে নাই, তারা যে লাশ উঠিয়ে ফেলেছে, লাশ উঠিয়ে এটাকে পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এখন এই যে এইখানের মধ্যে পলিটিক্যাল পার্টি আপনি যে দেখেন লিডিং পলিটিক্যাল পার্টির স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন এটা। এখন পলিটিক্যাল পার্টিগুলো তো তাদের লোকগুলোতে তো রেস্ট্রেন করা উচিত ছিল। আমার তো পলিটিক্যাল উইং নাই, আমার গ্রাসরুটে কি আমার পলিটিক্যাল উইং আছে কোনো? তারা তো এটা ফেস করতে পারবে না, এটা ওদের দায়িত্ব ছিল। ওনারা তো বোঝা উচিত ছিল আমরা একটা ট্রিকি একটা সময়ের মধ্যে যাচ্ছি, একটা টার্বুলেন্ট সময়ের মধ্যে যাচ্ছে। তার মানে কি রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করছে? আমি মনে করি অনেক ক্ষেত্রে তারা ফেল করেছেন। রাজনৈতিক দলগুলো যে দায়িত্ব পালন করা উচিত ছিল সেটা হয়নি। আরেকটা হচ্ছে যে জুলাইয়ের পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের কনফিডেন্সও অনেক ক্ষেত্রে ছিল না। আপনি চাচ্ছেন যে পুলিশ যেন কোনোভাবেই গুলি না করে। আপনি কি চান যে পুলিশ লাঠি চার্জ করে ওদেরকে সরিয়ে দিই বা টিয়ার গ্যাস মেরে? তো এইখানে তো আপনি পুলিশ তো আছে, একটা থানায় আপনার পুলিশ থাকে 40-50 জন, আরও পাশের থানা থেকে আরও 50-60 জন আনতে পারে বা মিলিটারি এনে। আপনি 100-150 জনের এগেনস্টে 10,000 জন, তারা তো পারে না। এখন সেক্ষেত্রে পুলিশ কি গুলি করবে? গুলি করলে তো হিউম্যান রাইটসের ভায়োলেশনের ইস্যু এসে যায়, ঠিক না? ফলে আমরা পাঠাচ্ছি পুলিশ ঠিকই, পুলিশ যে ফেস করতেছে, কিন্তু পুলিশ তো তাকে করতে পারতেছে না, কন্ট্রোল করতে পারতেছে না। আর পুলিশের কনফিডেন্সটাও নাই, পুলিশের ভয় ধরে গেছে যে এরা যদি সবাই একত্রিত হয়ে আমাকে আবার মেরে ফেলে, যদি লিঞ্চিং করে। এই রাজনৈতিক দলগুলো এই দায়ালানোটা কি আসলে দেশের পরিস্থিতিকে ঘোলাটে করার চিন্তা নাকি? না, এটা আমার মনে হয়েছে যে পুরো রাজনৈতিক দল না, পুরো সোসাইটি এটা নিয়ে আসলে আমাদের আরও নিবিড়ভাবে আলোচনার দরকার ছিল। সেটা হয় নাই। আপনি নিজে, আমি আপনাকে ইনভাইট করব, যতগুলো মাজার অ্যাটাক হয়েছে কারা করেছে তাদের প্রোফাইল করেন, কারা কারা ছিল।
আপনি অনেক ইন্টারেস্টিং তথ্য পাবেন। আর পুলিশের ওই যে কনফিডেন্স লো, পুলিশ তো আপনি আসতেছেন এসে মাঝে অ্যাটাক করতেছেন, পুলিশ আপনার লাঠি চার্জ করতে পারে বা অনেক ক্ষেত্রে আপনারা এসে টিয়ার গ্যাস মারতে পারে, কিন্তু তাতে তো কাজ হচ্ছে না। সে ঠিকই এসে আমরা তাকে সরাইও দিতে পারে, কিন্তু ওইটাকে ওই ধরনের ক্রাউডকে ফেস করার জন্য আপনার এক একটা জায়গায় আমার 2-3 হাজার পুলিশ লাগবে। সে 2-3 হাজার পুলিশ তো এই গভর্নমেন্টের জাতিসংঘের যে নিয়ম আছে যেটা করে ক্রাউড কন্ট্রোলের জন্য, ক্রাউড কন্ট্রোল, ওইটা করতে গেলে আপনার প্রচুর পুলিশ লাগবে। আমাদেরকে অত পুলিশ আছে নাকি? সেটা অবশ্যই। ঠিক না? ঢাকায় আপনি যদি বড় হয়, আমি কত পুলিশকে আমি রাস্তায় মোবিলাইজ করতে পারবো, ঘুরতে পুলিশ ইভেন র্যাব মিলে আমি 10,000 বেশি পারবোই না। এখন যদি একটা বড় 50-60 লাখের একটা বিগ একটা মুভমেন্ট হয়, মুভমেন্ট হয়, তো সেক্ষেত্রে পুলিশ তো হেল্পলেস, ঠিক না? তো ফলে সবার দায়িত্ব ছিল এখানে, শুধু আমি অবশ্যই আমাদের অনেকগুলো ঘটনা ঘটেছে, মাজারে অ্যাটাক হয়েছে, খুবই ন্যাক্কারজনক, আমরা প্রত্যেকটা অ্যাটাকেরই নিন্দা জানাই, কিন্তু এই বিষয়গুলো সবাই মিলে বসে এটা আমাদের আসলে স্থানীয় লেভেলে এটা পলিটিক্যাল পার্টিগুলো আসলে তাদের কর্মীদেরকে যদি বুঝাতেন, জিনিসটা আরও আমরা বেটার ওয়েতে ম্যানেজ করতে পারতাম। আপনি কি মনে করেন যে রাষ্ট্র এখন নাগরিকের রাস্তা ফিরিয়ে আনতে পেরেছে? মানে নাগরিকের রাস্তা ফিরিয়ে আনতে পেরেছে কিনা এটা মনে করেন? আমি তো মনে করি আপনি এই 3টা অনুষ্ঠান দেখেন, আপনি 3টা বড় প্রোগ্রাম দেখেন। প্রথমে হচ্ছেন শরীফ ওসমান হাদির বড় জানাজা হলো, আমরা এটা খুব সুচারুভাবে সম্পূর্ণ করেছি। আপনি তারপরে তারেক রহমান আসলেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, সেখানেও বিশাল রেকর্ড ব্রেকিং ক্রাউড হয়েছে, রেকর্ড ব্রেকিং পিপল ছিল, সেটাও আমরা সুচারুভাবে করেছি। তারপরে দেখেন খালেদা জি, এটা তো ইতিহাসে এর চেয়ে বড় জানাজা তো হয় না, সেখানেও আপনি দেখেন আমরা সুচারুভাবে করেছি। হ্যাঁ, তো মানুষের যেটা চাওয়া সে অনুযায়ী অনেক কেসে আমরা পূরণ করতে পারছি, আবার অনেক ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় আমাদের শর্টকামিংস থেকে যাচ্ছে। তো ওইটা দেখে মানুষজন অনেক সময় অনেক রেগে যাচ্ছেন, অনেক সময় ক্রিটিসাইজ করছেন, তো তখন আর আমাদের যে ভালো দিকটা তখন আর তার চোখে পড়ছে না। যে কোনো দেশেই আপনি একটা 30-40 লক্ষ 50 লক্ষ লোক একটা জানাজায় যাবে, তাকে আপনি ম্যানেজ করা ম্যাসিভ কাজ, এটা আনবিলিভেবল কাজ। অবশ্যই। ঠিক আছে, ওইখানে একটা স্ট্যাম্পিড হচ্ছে না, একটা করা। তো ঠিক তেমনি শরীফ ওসমান হাদির জানাজা দেখেন, ওইটাও তো অনেক বড় জানাজা হয়েছে। বা তারেক রহমান আসছেন, এসে 300 ফিটে উনি একটা পলিটিক্যাল র্যালিতে বক্তৃতা দিয়েছেন, কত লাখ লাখ, কত অনেক হয়তো বলেন 15-20 লাখ লোক হয়েছে বা আরও বেশি। তো এই যে এইগুলোকে ম্যানেজ করা, এটা তো টাফ না। এখন একটু এদিক বেদিক হলে একটা যদি পদপিষ্ট হয়ে যায়, কত লোক কী হয়ে যায়। আপনি বিদেশে দেখেন, প্রত্যেকটা দেশেই যারা একদম উন্নত দেশ, ওইখানেও এত বড় ক্রাউড ম্যানেজ করা টাফ হয়ে যায়। সম্প্রতি আদালত থেকে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। সরকার এই রায়কে বাস্তবায়ন করার জন্য কোন পথে আগাচ্ছে? সে এই রায়কে জন্য সরকারের যেটা প্রচলিত ডিপ্লোম্যাটিক নর্মসের মাধ্যমে যতগুলো যে কাজগুলো করা যায়, আমরা সেই কাজগুলোই করেছি। আমরা ইন্ডিয়াকে একটা চিঠি দিয়েছি তাদেরকে যাতে এক্সট্রাডিশন করা হয়। হ্যাঁ, আমরা এখনও ইন্ডিয়ার তরফ থেকে ফাইনাল কোনো সে পাইনি, বাট আমাদের আশা যে তাদের দুইজনই একসময় ফিরবেন, এসে তাকে বিচারের সম্মুখীন তারা হবেনই। এটা বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সবারই এটা একটা বলিষ্ঠ ডিটারমিনেশন যে তাদেরকে এনে, কারণ এত লোককে তারা খুন করেছে, হ্যাঁ, তারা তো দুইজন কসাই ছিলেন, তাদেরকে তো আপনার আইনের সামনে আনতে হবে, এনে বিচার করবে, বিচার করলে জিনিসটার একটা ক্লোজার আসবে। আরও এছাড়াও তো আর অনেকের এগেনস্টেই তো কেস চলতেছে, যার এগেনস্টেই কেস আছে, যদি কনভিকশন হয় তাহলে অবশ্যই তারা যদি বিদেশে থাকেন, আমরা তো চাবো যে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। আর এই চেষ্টাটা আমাদের থাকবে। আমাদের তো এই গভর্নমেন্টে ধরেন আরও 40 দিনের মতো আছে। আমাদের গভর্নমেন্ট যদি তার টেনিউরটা শেষ করার পরে অন্য যে গভর্নমেন্ট আসবে, আমি দৃঢ় বিশ্বাস ওই গভর্নমেন্টেরও মূল ফোকাস থাকবে এই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল বা অন্যান্য খুনি যারা কনভিক্টেড হয়েছেন বা হবেন, তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। সম্প্রতি নির্বাচন ঘিরে আমাদের মাঠ প্রশাসনের ব্যাপক রদবদল হয়েছে। দেশের প্রায় 50-এর বেশি জেলায় নতুন করে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে বেশ কিছু জেলায় আমরা দেখেছি, বিভিন্ন পত্রিকার প্রতিবেদনে আমরা দেখেছি যে কোনো কোনো জেলায় আওয়ামীপন্থী যে অফিসাররা আছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে কয়েকজনকে সরকার মাঠ থেকে উঠিয়ে নিয়ে এসেছে।
এখন এই যে একটা বিতর্ক, যে এই জেলা প্রশাসক নিয়োগ নিয়ে কিন্তু এর আগেও বিতর্ক ছিল, এবারও বিতর্ক হলো, এই ধারাবাহিক বিতর্ককে আসলে কিভাবে মূল্যায়ন করবে? না, এটা ধারাবাহিক বিতর্ক না, বিতর্ক একটা দুইটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হচ্ছে। কিন্তু একসাথে কিন্তু আমরা না, দেখেছি 7 জন 8 জনকে না, মূলত 50-60 জনকে আমরা এই গভর্নমেন্ট পাঠিয়েছে, তার মধ্যে 2-1 জনের ব্যাপারে এটাও হয়েছে, যাচাই বাছাই করে দেখেছি। তো সে অনুযায়ী তাদেরকে নতুন করে প্রদান করা হচ্ছে। আমাদের নিউজ পেপারগুলো এটা নিয়ে অত বেশি, আমরা তো খুব বেশি ক্রিটিক্যাল রিপোর্ট দেখি না এটা নিয়ে, কেউ যে খুব বেশি ক্রিটিসাইজ করছেন। বরঞ্চ জেনারেলি সবাই প্রেস করেছেন যে আমাদের এই প্রদানগুলোকে। কিন্তু আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি যেখানে যারা আপনি কয়টা রিপোর্ট? আমি প্রতিদিন 20টা পত্রিকা দেখি, আমি এইরকম তেমন একটা রিপোর্ট দেখি নাই। এটা প্রথম পদায়নের সময় 2-1টা বিষয় এসেছিল, আমরা সাথে সাথে পদক্ষেপ নিয়েছি। বাট এখন আপনি একটা রিপোর্ট দেখেছেন আপনি গত 7 দিনে একটা রিপোর্ট দেখেছেন, তাহলে এটা এই জন্য তো বললাম যে জেনারেল অ্যাকসেপ্টেন্স হচ্ছে যে পদায়নগুলো ভালো হয়েছে। 2-1টা ছিল, এটা যে কোনো দেশেই হতে পারে। শেখ হাসিনার রায় নিয়ে 102 জন সাংবাদিক বিবৃতি দিয়েছে, এটা আপনি কিভাবে দেখেন? শেখ হাসিনার রায়, শেখ হাসিনার যে কনভিকশন, শেখ হাসিনার যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া, এটা খুবই স্বচ্ছ প্রক্রিয়া হয়েছে এবং এটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে তাকে তার ট্রায়ালটা করেছে এবং সেই অনুযায়ী তার কনভিকশন হয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে। যারা এটাকে ইগনোর করছেন, করে তার ইয়েতে হচ্ছেন, তারা আসলে আমি বলবো যে স্বৈরাচারের হাতকে শক্তিশালী করারই হচ্ছেন। শেখ হাসিনার ক্রাইমটা একদম দিবালোকের মতো স্পষ্ট ছিল। তারা কি অপরাধকে লিগ্যালাইজ করতে চাচ্ছে? আমি এটা বলছি না, বাট তারা দিবালোকের মতো এটাকে ইগনোর করার কিছু নাই। এবং এটা কারা ইনভেস্টিগেট করেছে? এটা ইনভেস্টিগেট করেছে আপনি ইউএন এসে একটা 127 পাতার একটা বড়, আপনি পারলে পড়েন এবং আপনি পারলে এই 127 জনকে, এই 102 জন সাংবাদিককে এই 127 পাতার এই রিপোর্টটা পাঠিয়ে দিয়েন, দেখেন কিভাবে লেখেছে। ওখানে স্পষ্টভাবে লেখা আছে যে উনি অর্ডার দিচ্ছেন এই কিলিংটার। হ্যাঁ, এখানে কোনো ইফ অ্যান্ড বাট নাই, কোনো ধরনের কোনো তথা কিন্তু এগুলো কিছু নেই। তো ওই জায়গাটায় তারা যদি এটা ইগনোর করেন, তাহলে আসলে তারা মানে তাদের যে সাংবাদিক কিনা, আমার এটা নিয়ে তো এখন সন্দেহ হয়। সাংবাদিক তো সত্যর পথে থাকবেন। আপনি পলিটিক্যাল আপনার লাইকিংস থাকতেই পারে, যে আপনি এই পার্টিকে লাইক করেন, ওই পার্টিকে ডিসলাইক করেন, হইতেই পারে। তো একটা খনিকে আপনি ডিফেন্ড করা, এটা তো আনবিলিভেবল। পৃথিবীতে কেউ করে না। কেউ হিটলারকে কি কেউ ডিফেন্ড করে? না। এটা দেখেছেন? এটা তো সম্ভব না। এবং এটা যে করে তার ক্যারিয়ার থাকে না বিদেশে। কেউ যদি পাবলিকলি ওয়েস্টার্ন নেশনগুলোতে কেউ যদি পাবলিকলি হিটলারকে প্রেস করে, তার চাকরি থাকে না, সে যেখানেই চাকরি করুক না কেন। একটা চুপচাপ একটা ছোট জায়গায় চাকরি করবো, হেনও থাকে না, সে সাংবাদিক হলে তো নাই। হিটলার বা হিটলারের পার্টিকে প্রেস করে বা তাকে ডিফেন্ড করে কিছু বললে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। আপনি যা দেখেন, এমন কোনো দেশে, ওয়েস্টের কোনো দেশে এটা অ্যালাউ করবে না। তা আমাদের এখানে তো তারা 102 জন এটা বিবৃতিও দিয়ে দিচ্ছেন, তাহলে বুঝেন তারা এটা কতটা দোষর ছিলেন। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে নির্বাচন খুব আমাদের সামনেই চলে এসেছে। এর আগে মানে নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত ছিলেন খোদা বক্স সাহেব পদত্যাগ করেছেন। গুঞ্জন রয়েছে যে এই পদত্যাগটি আসলে উনি নিজে থেকে করেননি, সরকারের একটি চাপে আসলে এই পদত্যাগটি তিনি করেছেন। এই বিষয়টা আসলে কি বলবেন? আপনি ওনাকে এইটা বিষয় জিজ্ঞেস করবেন, উনি এটার ভালো উত্তর দিতে হবে। আমি তো চিফ অ্যাডভাইজার এর অফিসকে রিপ্রেজেন্ট করি, আমি চিফ অ্যাডভাইজারকে এর প্রেস সেক্রেটারি, তো উনি এটা বলতে পারবেন। আমি আপনাকে অনুরোধ করব ওনার সাথে ওনার একটা ইন্টারভিউ নেন, দেখেন উনি কি বলেন। আপনি বারবার বলেছেন যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পেশাদারিত্বের সাথে কাজ করছে। একই সাথে আমরা দেখেছি যে গণমাধ্যম এবং সাধারণ মানুষ, মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে যে আসলে ক্ষেত্রবিশেষ পুলিশ নিষ্ক্রিয় থেকেছে। যেমন এর একটা ভালো উদাহরণ হতে পারে যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে যখন অগ্নিকাণ্ড হয়, তখন আপনি জানেন যে আমাদের নিউজের সম্পাদক নুরুল কবির সাহেবও বারবার বলেছেন যে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বারবার কল করেছি বা সংশ্লিষ্ট যারা আছে আপনাদেরকে কল করা হয়েছিল, কিন্তু এইভাবে রেসপন্স পাইনি। তো মানে পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকে আসলে আপনি কিভাবে দেখেন? না, এইটা তো আমরা নিন্দা জানিয়েছি যে এই যে অ্যাটাকগুলো যেটা হচ্ছে খুবই ন্যাক্কারজনক, এটা আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা একটা স্টেটমেন্টও দিয়েছি, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে সরিও বলা হয়েছে।
কিন্তু সত্যিকার অর্থে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি পুলিশের কনফিডেন্সটা খুবই তলানিতে কিছু কিছু ক্ষেত্রে। আবার কিছু কিছু এই যে যেই পুলিশ এই দুইটা আবার দেখেন পুলিশ কিন্তু এই যে বড় তিনটা যে ক্রাউড কন্ট্রোল। ক্রাউড এরিয়া ওইখানে কিন্তু তারা খুব ব্রিলিয়ান্ট জব করেছেন। ঠিক আছে, এই দুইটাই তাদের তারা মানে যে এটা যেভাবে এটা তো প্রিভেন্ট করতে পারিনি। আমাদের উচিত ছিল কি যা এরা যাতে এই পত্রিকার সামনেই না আসতে পারে, সেটা তো হয় নাই। কিন্তু পুলিশ আবার কিছু কিছু ক্ষেত্রে পুলিশের রোলটা আপনি দেখেন খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার যে জানাজার সময়, হ্যাঁ অনেকে তো বলছেন 43, 44, 50 লাখের কথাও বলছেন, এত লোক হয়েছিল। তো এটা তো একদম শান্তিপূর্ণভাবে হয়েছে। আবার ওদিক দিয়ে আপনি দেখেন হাদি শরীফ ওসমান হাদি, সেটাও বিশাল একটা জানাজা হয়েছে, সেটাও কন্ট্রোল করেছে। বা আপনি ক্ষেত্রে দেখেন এই যে তারেক রহমানের রিটার্ন, এটাও তো বাংলাদেশে এরকম বড় রিটার্ন কি হয়েছে কোনো পলিটিক্যাল পার্টি, এত ম্যাসিভ ক্রাউড, রেকর্ড ব্রেকিং ক্রাউড ছিল। তো সেটাও তো ভালোভাবে হ্যান্ডেল হচ্ছে। তাহলে পুলিশের কিছু কিছু জায়গায় পুলিশ খুবই ভালো পারফর্ম করছে, সেটা আমাদেরকে আশান্বিত করছে। আবার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে তারা আপনারা যেই আশাটা করেছিলেন সেটা করেননি। ওরা অবশ্য যেটা করেছে যে ওইখানে যারা যারা মিলিটারি যারা যারা আটকা পড়েছিলেন তাদেরকে নিচে নিয়ে এসে এবং তাদেরকে সেফলি তাদের বাসায় পৌঁছিয়ে দিয়েছেন, এটুকু হয়েছে। বাট সত্যিকার অর্থে এই অ্যাটাক তো ন্যাক্কারজনক অ্যাটাক। বাংলাদেশের ডমিনেন্ট দুইটা নিউজ পেপার, খুবই বড় নিউজ পেপার, হ্যাঁ তারা সাধারণ প্রথম আলোর ক্ষেত্রে দেখেন তাদের অনলাইন রিডারশিপ পুরো বাংলাদেশের নিউজ পেপার রিডারশিপের অনলাইন 60%, হ্যাঁ বিশাল। এই ধরনের অ্যাটাক তো খুবই মানে আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু এটা এখন আমাদের এটা সত্যিকার অর্থে পুলিশ এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছে, পুলিশের ব্যাখ্যাটাও আপনারা দেখেছেন। বাট আমরা আশা করি সামনে এই ধরনের আর কোনো সিচুয়েশন তৈরি হবে না এবং আমরা একটা ভালো ইলেকশন দেখতে পারবো। ওসমান হাদি প্রসঙ্গ নিয়ে একটু আসলে যে ওসমান হাদি প্রসঙ্গে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ব্রিফিং হয়, সেখানে ডিবি প্রধান শফিকুল ইসলাম সাহেব বলেছে যে এই হত্যাকাণ্ডটা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড হতে পারে। প্রশ্ন হলো যে এই রাজনৈতিক হত্যাকাণ্ড যেহেতু উনি বলেছেন, কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা কি সরকার পেয়েছে? আর যদি পায় তাহলে তারা কাদের মানে না, পুলিশই তো বলছে যে তার সাথে আওয়ামী লীগের নেতৃস্থানীয় লোকজনের ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে, তাদের দুইজনের সাথে, যে এই দুইজনকে আমরা মেন সাসপেক্ট ধরছি পুলিশকে। তো এটা ইনভেস্টিগেশন হচ্ছে, আরও ডিটেল ইনভেস্টিগেশন হচ্ছে। হ্যাঁ, তাদের ফ্যামিলি তাদের দেখে তো মনে হচ্ছে যে এটা পুরোপুরি স্বৈরাচারেরই, এটা মানে তাদেরই এটা কাজ। বাট এটা এখনও ফাইনাল রিপোর্টটা আমরা পাই নাই। ফাইনাল রিপোর্ট পুলিশ এটা আরও ইনভেস্টিগেট করে আপনাদেরকে জানাবে। হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টার জায়গায় জন আকাঙ্ক্ষা বা মানে জনগণ যেভাবে যত দ্রুত এইটা সমাধান চাচ্ছে বা অপরাধীদের শনাক্ত করার কথা বলছে, সেটা আসলে অনেকটা দেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে সরকার কি বলবে? বা আমি যেটা জানি প্রফেসর ইউনুস এটা নিয়ে, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এটা নিয়ে সিরিজ আকারে মিটিং করেছেন। উনি প্রত্যেকটা এজেন্সিকে, ইন্টেলিজেন্স এজেন্সি সহ পুলিশ, র্যাব, এসবি, ডিবি, হ্যাঁ সবাইকে, এনএসআই, ডিজিএফআই সবাইকে উনি বলেছেন তারা এইটা পুরো সবাইকে নিয়োজিত করেছেন যে এটা কিভাবে হইলো, এটা কেন, কারা কারা ইনভলভ, কার ইন্ধনে হয়েছে, এই পুরোটা আপরুটে অলরেডি দেখেছেন যে 10-12 জন কিন্তু অ্যারেস্ট হয়েছে। এবং আমরা ওই দিনের মধ্যেই কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছিলাম যে কে কে এই খুনে জড়িত, কে এটা গুলি করেছে, কে মেরেছে। এইটা আমি ওসমান হাদির যারা সমর্থক আছেন, ওসমান হাদি তো আমাদের সবারই হৃদয়ে স্থান করে নিয়েছেন। হ্যাঁ, উনি জুলাইকে ধারণ করতেন, হ্যাঁ জান দিব জুলাই দেব না। তো ওনার যারা সমর্থকরা ওরা অনেক তারা চাচ্ছেন যে খুব দ্রুত হতে। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টাটা করছি, একটা সরকারের যতটুক চেষ্টা করা যায় এটা নিয়ে। আমি বলতে পারি যে চিফ অ্যাডভাইজার কয়েক দফা মিটিং করেছেন, সবাইকে ডেকে এনে, হ্যাঁ সর্বোচ্চ স্ট্রেংথটা নিয়োগ করে এটা ইনভেস্টিগেট করতে বলেছেন যে কী হলো, কারা এইটা পিছনের থেকে এটা কলকাঠি নাড়লো, কারা এটা করলো এই পুরো। এবং তাকে অ্যারেস্ট করা, সে যদি বিদেশে যেয়ে থাকে সেখান থেকেও কোনো ডিপ্লোম্যাটিক ওয়েতে ফিরিয়ে আনা যায় কি না, সবগুলো জিনিস নিয়ে আমি বলবো যে সিরিজ আকারে মিটিং হয়েছে।
এই রাষ্ট্রযন্ত্রের চোখ ফাঁকি দিয়ে এই এত বড় কিলার একদিনের মধ্যে কিভাবে দেশের বাইরে চলে গেল, এই ব্যাপারে কি সরকার কোনো আমাদের আনফর্চুনেটলি আমাদের দেশটা তো ছোট, ফলে আপনি খুব দ্রুতই বর্ডারে যেতে পারেন। আর বর্ডারে আসলে আপনি তো জানেনই, বর্ডার অনেক সময় ওইখানে অনেক গ্রুপই আছে যে আপনাকে ওই পার আনো নেওয়ার জন্য প্রস্তুত থাকে। আপনি টাকা কত দিতে পারবেন, টাকা দিতে পারলে সবই হয়। আর বর্ডারটা তো অনেক বড়, পৃথিবীর এরকম বর্ডার পৃথিবীর 4th লার্জেস্ট বর্ডার দুইটা দেশের মধ্যে। তার মধ্যে কিছু কিছু বেশ জায়গায় কাঁটাতারের বেড়া আছে, আবার কিছু কিছু জায়গায় তো নদী, কিছু কিছু জায়গায় জঙ্গল। হ্যাঁ, ফলে পুরোপুরিও তো আপনি দেওয়া যায় না। আর আমার তো সত্যিকার অর্থে বর্ডার গার্ড আছে কত 40-50 হাজার। তা আমার প্রতি 5 জন 6 জন মিলে 8 জন মিলে আপনার 5 কিলোমিটার সে দিতে পারে, পেট্রোল দিতে পারে। তো 5 কিলোমিটার এটা টাফ না, এটাকে মনিটর করা, এটা তো টাফ একটা কাজ। আমাদের আরও বর্ডার গার্ডস লাগবে, বাট এটা সত্যিকার আমাদের রিসোর্সও নাই যে আমি যে আরও বেশি বর্ডার গার্ডস নিব। আমার তো এই রেভিনিউ ট্যাক্সও আমি অত কালেক্ট করতে পারি না, অনেক সমস্যা আছে। বাট এই বাংলাদেশের ছোট দেশ, চারপাশ দিয়ে বর্ডার আছে, অনেকে চলে যান, অনেকভাবে পালিয়ে যান। আমাদের চেষ্টা তো, আমি বলবো যে চেষ্টার অন্ত নাই তো। ওসমান হাদি ইস্যুতে আসলে আমরা দেখেছি যে ভারতীয় হাইকমিশনে একটা মানে ওইদিকে একটি মিছিল যাওয়ার একটি ঘোষণা হয়েছিল এবং ওসমান হাদির যারা সমর্থক আছে তারা ওদিকেও গিয়েছিল, ওইদিকে যাত্রা শুরু করেছিল। একই সাথে ভারত বিরোধী অনেক কথাও বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু চলে এসেছে। এটার সাথে আসলে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এটা কি কোনো টানাপোড়েন তৈরি হবে বলে মনে করেন? অ্যান্ড প্রাইভেট গ্রুপরা কে কী করছে এটা তো বিগ না। আমরা যেটা চাচ্ছি যে আমরা এম্বাসিতে সিকিউরিটি বাড়িয়েছি, ইন্ডিয়ান অন্য কনসুলেট অফিস যেগুলো আছে, এফএসজেএসে সবগুলোতে আমরা সিকিউরিটি বাড়িয়েছি এইটা। আর যারা এগুলো করছেন তাদেরকে আমরা অনেক দূরে সরিয়ে রাখছি যাতে কাছেও ফিরতে না পারেন। হ্যাঁ, আর আমরা ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক চাই, খুব ভালো সম্পর্ক। এই জন্য দুইটা দেশের আমারও যেমন প্রয়োজন, তারও সেরকম প্রয়োজন আছে। আমরা চাই যে ইন্ডিয়ার সাথে একটা মর্যাদাপূর্ণ, একটা ন্যায্য এবং রেসপেক্টের জায়গায় একটা সম্পর্ক তৈরি হোক। তাতে দুই দেশের জন্যই ভালো, যাতে আমরা অনেক কিছুতে কোঅপারেট করতে পারি। বর্তমান প্রশাসন দিয়ে আসলে নিরপেক্ষ নির্বাচন আসলে আপনি কতটা আশাবাদী, মানে কতটুকু নিরপেক্ষ? আমি প্রশাসন নিয়ে একদম আশাবাদী। আর এই যে 3টা বড়, আপনি দেখেছেন যে 3টা বড় ইভেন্ট হলো, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে পুলিশ, মিলিটারি, র্যাব, বিজিবি যেভাবে ক্রাউড কন্ট্রোল করেছে, সেটা নিয়েও আমি আশাবাদী। তারপরে তো বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটে যায়, তখন আমাদের কনফিডেন্সে একটু চিড় ধরে। বাট আমরা আশাবাদী। এইরকম বাংলাদেশের ইতিহাসে এত বড় 3টা বড় ক্রাউডের ইভেন্ট বাংলাদেশের ইতিহাসে হয়নি। যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য যে আন্তর্জাতিক যে অগ্রগতি আমাদের রয়েছে, সেটা আসলে কার্যত অনেকটা থমকে আছে এমন মনে হচ্ছে। এটার পেছনে আসলে কারণ কি? তাদেরকে রোহিঙ্গা নিয়ে আমাদের একটা বড় সাকসেসের জায়গা হচ্ছে যে এটাকে আমরা ডিপ্লোম্যাটিক্যালি অনেক ইন্টারন্যাশনাল ফোরামে আমরা নিয়ে আসতে পারছি। এখানে ইউএন এটা নিয়ে একটা বড় সভা হয়েছে, স্পেশাল সভা। কাতারে 2 দফা হয়েছে, আমাদের কক্সবাজারে হয়েছে। আমাদের একটা দেশ, এখানে তো আমরা অ্যাফেক্টেড পার্টি। আমাদের যত দূর করা সম্ভব আমরা সবগুলো কাজ করেছি। কথা হচ্ছে, প্রথমে যখন এই ঘটনা ঘটে তখন তো ওই গভর্নমেন্ট জিনিসটা সিরিয়াসলি ডিল করে নাই। ফলে এই ক্রাইসিসটা, এই যে এটা বড় একটা রেফিউজি ক্রাইসিস, বড় একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, একটা বড় জেনোসাইড হয়েছে রোহিঙ্গাদের উপরে। হ্যাঁ, মায়ানমার মিলিটারি করেছে। তো এই জিনিসগুলো যেভাবে ফোকাস আগের গভর্নমেন্ট আনা উচিত ছিল, সেটা তো আনতে পারে নাই। এই সরকার যে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছি। প্রফেসর ইউনূস এখানে উনি প্রথমে একটা হাই রিপ্রেজেন্টেটিভের অফিস করলেন, ওইখানে একটা হাই রিপ্রেজেন্টেটিভ রাখলেন ডক্টর খলিলুর রহমান। উনি এটা নিয়ে এমন কোথাও নাই যে কথা বলেন না। উনি ইউকের সাথে কথা বলেছেন, উনি ইন্ডিয়ার সাথে এটা নিয়ে কথা বলেছেন, চায়নার সাথে বলেছেন, কাতার এটা সিরিজ আকারে মিটিং করেছেন, উনি এটা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে এটা নিয়ে কথা বলেছেন। সব জায়গায় তো এটা আমরা হচ্ছে। তারপরে রোহিঙ্গাদেরকে একত্রিত করা, তারাও যাতে ইন্টারন্যাশনালি অ্যাক্টিভিজম করতে পারে, সেটাও আমরা করেছি। ওদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে এনে তারা যেন তাদের কথাতে ইন্টারন্যাশনাল ফোরামে বলতে পারে।
আগে তো সেটা হয়নি, এবং তখন আপনি জানেন মহিবুল্লাহ মার্ডার হয়ে গেছিল, ফলে পুরো ওদের অ্যাক্টিভিজমটাও থমকে গিয়েছিল। তো আমরা তো চাচ্ছি যে ওরাও ওদের অ্যাক্টিভিজম, ওদের কথাটাও সারা বিশ্বে সবাই শুনুক, জানুক। এই ফলে রেজাল্ট এসে, এবং এই কারণেই দেখেন ইউএনের সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরেস উনি আসছিলেন বাংলাদেশে এই গত বছরের রোজার সময়, এসে উনি রোহিঙ্গাদের সাথে সলিডারিটি এক্সপ্রেস করে রোজা রেখেছেন, ওদের ওখানে যে ইফতারি করেছেন, তাতে কি পুরো ইন্টারন্যাশনালি এই ক্রাইসিসটাকে আবার স্পটলাইটে ফিরে আসলো। আন্তর্জাতিক মহলের সাথে বাংলাদেশের যে এই রোহিঙ্গা ইস্যুতে যে উদ্যোগ, এই উদ্যোগ কি আসলে মায়ানমারের উপর কোনো চাপ সৃষ্টি করতে পেরেছে যে আমাদের এদেরকে এই ওই দেশে যে কোনো এগুলো করা মানেই এক ধরনের চাপ তৈরি হওয়া, অবশ্যই চাপ সৃষ্টি হয়েছে। আপনি দেখেন ওরা আমাদের বিমস্টেকে, ওরা আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে ওরাই প্লিড করেছে যে চিফ অ্যাডভাইজারের সাথে একটা মিটিংয়ের জন্য, এবং সেইখানে আপনি দেখেন ওরা বাধ্য হয়েছে রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলতে। ওরা তো আগে এটা বলতো না, ওরা রোহিঙ্গাদেরকে বেঙ্গালি বলতো, বাঙালি বলতো, ও বলতো যে আমাদের এখান থেকে ওরা ওইখানে গিয়েছে। কত বড় ভয়ানক রকমের মিথ্যাচার। হ্যাঁ, ওইটা দিয়ে ওরা ওদের উপর ক্র্যাকডাউনটাকে জায়েজ করতো। আমরা বলেছি যে না, ওরা রোহিঙ্গা, এবং ওরা অনেক বছর, শ বছর ধরে ওইখানে আছেন, হাজার হাজার বছর ওইখানে আছে। এটা তোমার স্বীকৃতি দিতে হবে। আর একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে আপনি আপনার দায়িত্ব পালন তো প্রায় শেষের দিকে, আর আপনি যেটা বললেন মাত্র 40 দিনের মতোই আছে, মানে আপনার ফেব্রুয়ারির 12 তারিখ হতে খুব বেশি সময় নেই। আসলে এই সময়ের মধ্যে আপনার অসমাপ্ত কোনো কাজ রয়ে গেছে বলে মনে করেন কিনা, যদি থাকে সেটা কি আসলে? না, আমাদের অসমাপ্ত কোনো কাজই নেই। আমাদের একটাই অসমাপ্ত কাজ, আমাদের ইলেকশনটা করতে হবে। কাজটা খুব দ্রুত ভালোভাবে যাতে ইলেকশন হয়, আমাদের সিকিউরিটি ফোর্সের যাতে কনফিডেন্সটা চাঙ্গা থাকে, তারা জন্য খুব ভালো একটা ইলেকশন সবাইকে উপহার দিতে পারেন, আমাদের মাঠ প্রশাসন, এবং এদেরকে সাপোর্ট দিয়ে আমরা যতটুকু করতে পারি, আমরা প্রেস উইংয়ে যারা আছি, চিফ অ্যাডভাইজারের, আমাদের তো তাদেরকে সাপোর্ট দেওয়া, তারা যে কাজগুলো করছেন সেটা সবাইকে জানানো যে কী কী কাজ হচ্ছে সেটাই। এটা ছাড়া আমার আর কি কাজ। আসলে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর কেমন ভূমিকা প্রত্যাশা করেন? একটু আগে যেমনটা বলছিলেন যে অনেক রাজনৈতিক দল এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা রাখেন, নির্বাচন উপলক্ষে আসলে তাদের ভূমিকাটা কেমন? আমরা মনে করি নির্বাচন শুধুমাত্র একটা সরকার তো করে না, পলিটিক্যাল পার্টিগুলো এটার সাথে জড়িত। তারা তাদের প্রার্থী দেয়, তারা তাদের গ্রাসরুটকে মোবিলাইজ করে, ওইভাবে তারা সে বাড়িতে বাড়িতে যে ক্যাম্পেইন করে। হ্যাঁ, এর ফলে তারও একটা দায়িত্ব এসে পড়ে যে জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে শান্তিপূর্ণ রাখা, সব এটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ঠিক না? তো এই কাজগুলো তারা যদি আরও ভালোভাবে করতে পারেন সেটা আমরা চাই। মানুষকে উদ্বুদ্ধ করা। অনেক বছর বাংলাদেশের মানুষ একটা ভালো ইলেকশন দেখে নাই। এইবার ইলেকশনটা যাতে খুব ভালো হয়, সেটা যেমন আমরা আমাদের গ্রাসরুটে জনপ্রশাসনকে আমরা মোবিলাইজ করছি, সেভাবে প্রিপেয়ার করছি, পুলিশ সিকিউরিটি ফোর্সকে প্রিপেয়ার করছি। প্রায় 9 লক্ষর মতো পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, এপিবিএন, বিজিবি এবং আনসার থাকবে, তাদেরকে আমরা ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি কালকে মাগুরায় গিয়েছিলাম, মাগুরায় 800 পুলিশ আছে, সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে। মাগুরায় 301টি কেন্দ্র আছে, এই 301টি কেন্দ্র এই মাসের মধ্যে সিসিটিভির আওতায় এসে পড়বে। ওরা গুগলের মাধ্যমে এগুলোকে কানেক্টও করেছেন, করে যাতে স্মুথলি করে দেন। তারপরে যেগুলো ভালনারেবল আছে, যেগুলো কেন্দ্র, এই ভালনারেবল কেন্দ্রকে যাতে ভালনারেবিলিটি কমানো যায়, ওদের মতে ওই দেখা যাচ্ছে যে কোনো কিছু কিছু কেন্দ্রে যাওয়ার রোড খারাপ, সেই রোডগুলো দ্রুত ঠিক করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেয়াল দেওয়া নাই, দেয়ালগুলোকে লাগানো হচ্ছে। এগুলো অনেক অনেক কাজ করা হচ্ছে যাতে এই ভালনারেবিলিটি না থাকে। তো মানুষের দায়িত্ব তো সবার, শুধুমাত্র গভর্নমেন্টের না, এটা পলিটিক্যাল পার্টির যেমন দায়িত্ব, সিকিউরিটি ফোর্সের দায়িত্ব, গভর্নমেন্ট তো অবশ্যই আছে, সবাই মিলে, এবং আমাদের সোসাইটি সবাই মিলে আমরা একটা ভালো ভোট আয়োজন করতে চাই, এবং যারা জিতবেন তারা যেন স্মুথলি যাতে আমরা একটা পাওয়ার হ্যান্ডওভার তাদের কাছে করতে চাই। করলে দেশে আমাদের যেই বড় বড় ক্ষত হয়েছে আমাদের সোসাইটির, এটা একটা পলিটিক্যাল পার্টির পক্ষে এই ক্ষতগুলো পূরণ করাটা খুব ইজি হবে। যেটা ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট ছিল, তারা এই কাজগুলো আরও ভালোভাবে করবেন। আমরা আসলে একটা পলিটিক্যাল লিডারশিপে আমরা এই ফেব্রুয়ারি 12 তারিখের পরে আমরা খুব দ্রুত যাওয়া উচিত। মানুষ জানতে চায় আসলে এই নির্বাচনের পরে আসলে আপনি যখন সরকার থেকে সরে যাচ্ছেন তখন আবার কি
সাংবাদিকতায় ফিরে যাবেন নাকি? না, আমি তো এটা নিয়ে বোধহয় অনেকবার বললাম, 20, 30, 40 বার বলেছি। আমার তো ইচ্ছা, জার্নালিজম আমার ভাল লাগে, লিখতে আমার ভাল লাগে, আমার জার্নালিজমের পড়তে ভাল লাগে। হ্যাঁ, তো ওইটা নিয়ে আমি কাজ করতে চাই, যদি ভালো চাকরি পাওয়া যায় ওইটাই কাজ। এটা তো আমি বললাম আমি জার্নালিজমে ফিরলাম, দেখা গেল কেউ আমাকে নিল না, সেটাও তো হতে পারে, ঠিক না? আমি চাচ্ছি যে আমি জার্নালিজমে ফিরবো, আশা করি যে একটা ভালো চাকরি পাবো, আমার তো খেয়ে পরে বাঁচতে হবে।